জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের ইতিহাসে এমন এক চরিত্র যাকে কেউ দেখেন ত্রাণকর্তা হিসেবে, আবার কেউ দেখেন খলনায়ক হিসেবে। ইতিহাসে খুব কম নেতাই আছেন যাদের নিয়ে এত তীব্র প্রশংসা আর একই সাথে এত তীব্র নিন্দা শোনা যায়। চলুন আজ এই ভীষণ বিতর্কিত চরিত্রটির উত্থান আর পতনের জটিল গল্পটাতে একটু ডুব দেয়া যাক। স্ক্রিনের এই কথাটা খেয়াল করুন, এটা তৎকালীন বিরোধী নেতা ওয়ালি খানের বলা। এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক হুমকি ছিল না, একদমই না। এটা ছিল ভুট্টোর শেষ বছরগুলোর সেই ভয়ঙ্কর বাস্তবতার একটা প্রতিচ্ছবি, যেখানে রাজনীতির লড়াইটা ছিল আক্ষরিক অর্থেই জীবন মৃত্যুর। আর এই পুরো নাটকীয়তার একদম কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, যে মানুষটা একটা পরাজিত, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া একটা দেশকে নতুন করে গড়ে তুললেন, সেই তিনিই কিভাবে মাত্র কয়েক বছরের মাথায় ফাঁসির মঞ্চে গিয়ে পৌঁছালেন। আসুন এই অবিশ্বাস্য উত্থান আর মর্মান্তিক পতনের গল্পটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো ভুট্টো যখন পাকিস্তানের ক্ষমতা হাতে নিলেন, তখন তার সামনে ছিল একটা পুরোপুরি বিধ্বস্ত দেশ আর হতাশায় ডুবে থাকা এক জাতি। সত্যি বলতে সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন পাকিস্তান গড়ে তোলার কাজটা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। একবার সংখ্যাটা ভাবুন তো, ৯৩,০০০। হ্যাঁ, ১৯৭১ সালের যুদ্ধের পর ঠিক এতজন পাকিস্তানি সৈন্য আর বেসামরিক নাগরিক ভারতের যুদ্ধবন্দী হিসেবে আটক ছিল। শুধু এই একটা সংখ্যায় বলে দেয় যে সংকটটা ঠিক কতটা গভীর ছিল। কিন্তু ভুট্টো অবিশ্বাস্য গতিতে পরিস্থিতিটা বদলে দিয়েছিলেন। এই টাইমলাইনটা দেখুন, মাত্র ২ বছরের মধ্যে তিনি সামরিক আইন তুলে নিলেন, ভারতের সাথে একটা সফল চুক্তি করলেন, দেশের ইতিহাসে প্রথমবার সবার সম্মতিতে একটা সংবিধান পাশ করালেন, আর সেই প্রায় ১ লক্ষ যুদ্ধবন্দীকে দেশে ফিরিয়ে আনলেন। একটা পরাজিত দেশকে তিনি কি দারুণভাবেই না আবার পায়ের উপর দাঁড় করিয়েছিলেন। সিমলা চুক্তিকে তো অনেকেই ভুট্টোর কূটনৈতিক জীবনের সেরা কাজ বলে মনে করেন। ভাবুন একবার, একটা যুদ্ধে হেরে যাওয়া দেশের নেতা হয়েও তিনি ভারতের সাথে আলোচনায় বসলেন এবং কাশ্মীর ইস্যুতে অন্যরকম আপোষ না করেই প্রায় ১৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা ফিরিয়ে আনলেন। এটা ছিল এক কথায় এক অকল্পনীয় কূটনৈতিক জয়। আর এরপর এলো পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা মুহূর্তটা, ১৯৭৩ সালের সংবিধান। এটা পাকিস্তানের ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সংবিধান যেখানে সরকারি আর বিরোধী সব রাজনৈতিক দল একসাথে সই করেছিল। এর মাধ্যমে একটা শক্তিশালী সংসদীয় গণতন্ত্রের ভিত্তিও তৈরি হয়েছিল। কিন্তু এই বিশাল সাফল্যের আড়ালেই কিন্তু লুকিয়েছিল পতনের বীজ। হ্যাঁ, সাফল্যের একেবারে চূড়া থেকেই ভুট্টোর যাত্রাপথটা অন্যদিকে ঘুরতে শুরু করে। তার কিছু নীতি আর সিদ্ধান্ত এমন সব স্ববিরোধিতা তৈরি করে যা শেষ পর্যন্ত তার পতনকে একরকম নিশ্চিত করে ফেলেছিল। যেমন ধরুন তার ইসলামিক সমাজতন্ত্র নীতির কথা। কাগজে কলমে এর উদ্দেশ্যটা কিন্তু বেশ ভালো ছিল। ২২টা ধনী পরিবারের শিল্প একচেটিয়া তিনি ভেঙে দিয়েছিলেন, যা প্রশংসার যোগ্য। কিন্তু বাস্তবে যা হলো তা ছিল একটা বিপর্যয়। জাতীয়করণ করা শিল্পগুলো অদক্ষতা আর আমলাতন্ত্রের কবলে পড়ে একে একে ধ্বংস হয়ে গেল, যা দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেয়। আর ঠিক এই সময়ে তিনি তৈরি করলেন ফেডারেল সিকিউরিটি ফোর্স, বা সংক্ষেপে FSF। খাতা কলমে এটা ছিল একটা সহায়ক পুলিশ বাহিনী, কিন্তু বাস্তবে এটা হয়ে উঠেছিল তার ব্যক্তিগত বাহিনী, যা দিয়ে তিনি রাজনৈতিক বিরোধীদের ভয় দেখাতেন, হয়রানি করতেন, দমন করতেন। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি বা পরিহাস হল, যে নেতা এত কষ্ট করে দেশকে একটা সর্বসম্মত গণতান্ত্রিক সংবিধান দিলেন, তিনিই কিনা ধীরে ধীরে সেই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠলেন। ভাবুন, সংবিধান পাশ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে তিনি বেলুচিস্তান আর তৎকালীন সারহাদ প্রদেশের নির্বাচিত বিরোধী সরকারগুলোকে বরখাস্ত করে দিলেন। আর এই একটা সিদ্ধান্তের ফলে কেন্দ্র আর ছোট প্রদেশগুলোর মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল, তার প্রভাব আজও পাকিস্তানের রাজনীতিতে রয়ে গেছে। ভুট্টোর রাজনৈতিক কেরিয়ারের টার্নিং পয়েন্ট, বা বলা যেতে পারে পয়েন্ট অফ নো রিটার্ন, ছিল ১৯৭৭ সালের সাধারণ নির্বাচন। মেয়াদ শেষ হওয়ার ১ বছর আগেই নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি যে হিসাবটা কষেছিলেন, তা যে এত বড় ভুল হবে তিনি হয়তো নিজেও ভাবেননি। আসলে তার একটা পরিষ্কার পরিকল্পনা ছিল। তিনি চেয়েছিলেন সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা, যাতে সংবিধান বদলে একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করা যায়। আর এর মাধ্যমে তিনি প্রায় নিরঙ্কুশ ক্ষমতার মালিক হতে চেয়েছিলেন। এই লক্ষ্যেই অপারেশন ভিক্টরি নামে একটা ব্যাপক কারচুপির ছক কষা হয়। কিন্তু ফলাফল হলো একেবারে উল্টো আর ভয়াবহ। নির্বাচনের পর ব্যাপক কারচুপির অভিযোগে বিরোধী দলগুলো একজোট হয়ে রাস্তায় নেমে এলো। দেশের বড় বড় শহরগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ল, অর্থনীতি ভেঙে পড়ল, আর পুরো দেশটাই যেন অচল হয়ে গেল। আর এই চরম বিশৃঙ্খলার মুহূর্তে ভুট্টো সবচেয়ে বেশি ভরসা করলেন তার নিজের হাতে নিয়োগ দেওয়া সেনাপ্রধান জেনারেল জিয়া উল হকের উপর।
যাকে তিনি মজা করে কিছুটা তাচ্ছিল্যের সাথেই আমার বানর জেনারেল বলে ডাকতেন। কি অদ্ভুত পরিহাস, তাই না? ভুট্টো যাকে সবচেয়ে নিরীহ ভেবে বিশ্বাস করেছিলেন, তিনিই তার পতনের কারণ হয়ে দাঁড়ালেন। যখন সরকার আর বিরোধীদের মধ্যে আলোচনা প্রায় সফল, একটা রাজনৈতিক সমাধান চলেই এসেছে, ঠিক সেই মুহূর্তে ১৯৭৭ সালের ৫ই জুলাই জেনারেল জিয়া অপারেশন ফেয়ার প্লেয়ের নামে ক্ষমতা দখল করে নিলেন। ভুট্টোকে গ্রেফতার করা হলো আর সারা দেশে জারি করা হলো সামরিক আইন। এরপর শুরু হলো ভুট্টোর জীবনের শেষ আর সবচেয়ে বিতর্কিত পর্বটা, একটা হত্যা মামলা যা আসলে তার ভাগ্য চিরদিনের জন্য লিখে দিয়েছিল। এই বিচারটা শুরু থেকেই নানা প্রশ্ন আর বিতর্কে জর্জরিত ছিল। বিচারকের আসনে এমন একজন বসানো হলো যার সাথে ভুট্টোর ব্যক্তিগত শত্রুতার কথা সবাই জানত। রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষীদের মাফ করে দেওয়ার লোভ দেখিয়ে সাক্ষী বানানো হলো। এমনকি ব্যালিস্টিক রিপোর্টের মতো অকাট্য বৈজ্ঞানিক প্রমাণও রাষ্ট্রপক্ষের অভিযোগের পক্ষে ছিল না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও মৃত্যুদণ্ডের রায়টা বহাল থাকল, কিন্তু সেটা এমন এক ব্যবধানে যা শুনলে অবাক হতে হয়, মাত্র ৪-৩ ভোটে। একবার ভাবুন, মাত্র একজন বিচারক যদি ভিন্ন মত দিতেন, তাহলে হয়তো পাকিস্তানের ইতিহাসটাই আজ অন্যরকম হতো। সারা বিশ্ব থেকে ক্ষমার আবেদন আসছিল, কিন্তু জেনারেল জিয়া তার সিদ্ধান্তে অটল ছিলেন। ১৯৭৯ সালের ৪ এপ্রিল রাওয়ালপিন্ডি জেলে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং একই সাথে সবচেয়ে বিতর্কিত প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এই বিতর্কিত বিচারের গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। কয়েক দশক পর ইতিহাস নিজেই যেন এক অভাবনীয় রায় নিয়ে হাজির হল। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০২৪ সালের মার্চ মাসে পাকিস্তানের সর্বোচ্চ আদালত শেষ পর্যন্ত এটা স্বীকার করে নিল যে জুলফিকার আলী ভুট্টোর বিচার ন্যায্য হয়নি। এটা ছিল একটা যুগান্তকারী স্বীকারোক্তি, যা কয়েক দশক ধরে চলা বিতর্ক আর অভিযোগকে সত্যি বলে প্রমাণ করল। আর এই পরিস্থিতিটা আমাদের সবার সামনে একটা খুব গভীর প্রশ্ন রেখে যায়। যখন কোনো দেশের সর্বোচ্চ আদালত একটা ঐতিহাসিক ভুলকে ভুল বলে স্বীকার করে, কিন্তু সেই ভুলটাকে আর সংশোধন করতে পারে না, তখন সেই ঘটনাটা আসলে ন্যায় বিচার, ক্ষমতা আর ইতিহাসের জটিল সম্পর্ক নিয়ে আমাদের কি ভাবতে শেখায়। ৭১ সালের ডিসেম্বর, ভাবুন তো একবার দৃশ্যটা। একটা দেশ যুদ্ধে হেরে আক্ষরিক অর্থেই ২ টুকরো হয়ে গেছে। ৯৩,০০০ সৈন্য আর বেসামরিক নাগরিক শত্রু দেশের কারাগারে। আর পুরো জাতির মনোবল বলতে তো কিছুই নেই, সম্পূর্ণ ভেঙে পড়েছে। এইরকম একটা ধ্বংসস্তূপের মধ্যেই কিন্তু একজন নেতার আবির্ভাব হয়। জুলফিকার আলী ভুট্টো। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। আচ্ছা, যে মানুষটা এই ভাঙা দেশকে নতুন করে গড়ার, জোড়া লাগানোর দায়িত্ব নিলেন, তিনি মাত্র ৫.৫ বছরের মাথায় কি করে ফাঁসির মঞ্চে পৌঁছালেন। এটা আসলেই একটা ক্লাসিক উত্থান আর পতনের গল্প। একটা মর্মান্তিক পতন। আর গল্পটা এত আকর্ষণীয় কারণ ভুট্টো এক কথায় এক জটিল চরিত্র। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো তার ব্যক্তিত্বের দুটো সম্পূর্ণ বিপরীত দিক তুলে ধরে। দুটো দিক। হ্যাঁ, একদিকে তিনি একজন তোখর দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি প্রায় অসম্ভবকে সম্ভব করেছিলেন। অন্যদিকে তিনি একজন নির্মম, ক্ষমতালোভী স্বৈরশাসক। আমাদের এই আলোচনায় আমরা তাহলে ভুট্টোর সেই সিদ্ধান্তগুলো আর তার ভেতরের এই বৈপরীত্যগুলোকেই বিশ্লেষণ করব, ঠিক, যা একটা গোটা যুগকে সংজ্ঞায়িত করেছিল। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। ভুট্টো যখন ক্ষমতা নিলেন তখন তো তার সামনে আক্ষরিক অর্থেই চ্যালেঞ্জের পাহাড়। অবশ্যই, ভাঙা দেশ, ভারতে যুদ্ধবন্দী, আর নিজের দেশের কারাগারে বন্দী বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। তার প্রথম চালটাই তো ছিল একটা বিরাট ঝুঁকি, তাই না? কোনটা? শেখ মুজিবকে মুক্তি দিয়ে দিলেন। হ্যাঁ, এবং এর পেছনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে কোনো এক ধরনের কনফেডারেশন বা জোট টিকিয়ে রাখা যাবে। কিন্তু সেটা তো হলো না। না, শেখ মুজিব ঢাকায় ফিরে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন যে দুটি দেশ এখন থেকে স্বাধীন এবং সার্বভৌম। ওই আশা ভঙ্গ হওয়ার পর ভুট্টো সম্পূর্ণ মনোযোগ ঘুরে যায় ভারতের দিকে। ঠিক, আর সেখান থেকেই সিমলা চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়। আমার কাছে সিমলা চুক্তিটা সবসময়ই অবিশ্বাস্য মনে হয়েছে। কেন? একটা দেশ যুদ্ধে ভাবে হেরে যাওয়ার পর আলোচনার টেবিলে তাদের তো কোনো দর কষাকষির ক্ষমতাই থাকার কথা নয়। একদমই না। ভুট্টো ঠিক কোন জাদুটা দেখিয়েছিলেন? এটা আসলে কূটনীতির চেয়েও বেশি ছিল একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। মনস্তাত্ত্বিক যুদ্ধ? হ্যাঁ, সূত্রগুলো থেকে দারুণ কিছু তথ্য পাওয়া যায়। ভুট্টো তার পুরো প্রতিনিধি দলকে, এমনকি তার সাথে থাকা মেয়ে বেনজিরকেও
কঠোর নির্দেশ দিয়েছিলেন কি নির্দেশ? যে আলোচনার সময় কারো মুখে যেন সামান্য হাসি বা দুশ্চিন্তার ছাপনা দেখা যায়। তিনি ইন্দিরা গান্ধীকে বোঝাতে চাইছিলেন যে পাকিস্তান দুর্বল, পরাজিত একটা দেশ হিসেবে আলোচনা করতে আসেনি। তার মানে তিনি একটা ভ্রম তৈরি করতে চাইছিলেন। ঠিক তাই, তিনি একটা সমানে সমানে আলোচনার আবহ তৈরি করেছিলেন। আর এই কৌশলের চূড়ান্ত মুহূর্তটা ছিল ইন্দিরা গান্ধীর সাথে তার সেই বিখ্যাত একান্ত বৈঠক। যখন আলোচনা প্রায় ভেঙেই যাচ্ছিল। হ্যাঁ, তখন ভুট্টো এই শেষ চালটা চালেন। সেই বৈঠকে ঠিক কি এমন বলেছিলেন তিনি, যা পুরো পরিস্থিতিটাই পাল্টে দিল? এটা কি শুধুই একটা আবেগঘন আবেদন ছিল? না না, এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক হিসাব নিকাশও কাজ করছিল। আচ্ছা, দুটোই ছিল আসলে। তিনি ইন্দিরা গান্ধীকে বলেন, ইতিহাস জেনারেলদের বিজয় মনে রাখে না, মনে রাখে রাষ্ট্রনায়কদের প্রজ্ঞাকে। বাহ! তিনি বলেন, মহত্ব দেখানোর সুযোগ সবসময় বিজয়ীর কাছেই থাকে। আজ যদি আপনি সেই সুযোগ হারান, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এটা ছিল আবেগ। কিন্তু এর সাথে ছিল সূক্ষ্ম রাজনৈতিক চাপও। তিনি বোঝাতে চেয়েছিলেন, পাকিস্তানকে অতিরিক্ত কোণঠাসা করলে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি আসবে না, আর এর দায় ভারতের উপরেই বর্তাবে। একদম এই যুক্তিটাই কাজ করে গিয়েছিল। আর ফলাফল ছিল অবাক করার মতো। পাকিস্তান যুদ্ধে হারানো প্রায় 13,000 বর্গ কিলোমিটার জমি ফেরত পেল। বিশাল ব্যাপার। কিন্তু যুদ্ধবন্দীরা তো তখনও ফেরেনি। এটা নিয়ে দেশে সমালোচনা হয়নি। হয়েছিল, কিন্তু এখানেই ভুট্টোর রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা বোঝা যায়। কিভাবে? তিনি বন্দীদের চেয়ে জমিকে অগ্রাধিকার দিয়েছিলেন। তার দর্শনটা ছিল খুব পরিষ্কার এবং কিছুটা নির্মমও। কি রকম? একটা দেশ জমি দখল করতে পারে তার বন্দীদের নয়। তিনি জানতেন জেনেভা কনভেনশন আর আন্তর্জাতিক চাপের কারণে ভারত বন্দীদের আটকে রাখতে পারবে না। ঠিক, আজ হোক বা কাল তাদের ছাড়তেই হবে। কিন্তু জমি একবার ভারতের অংশ হয়ে গেলে তা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেত, এটা একটা বিশাল ঝুঁকি ছিল, যা শেষ পর্যন্ত পাকিস্তানের পক্ষে গিয়েছিল। তাহলে একদিকে তিনি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বাঁচালেন, কিন্তু দেশের ভেতরেও তো তাকে একটা ঐক্য তৈরি করতে হয়েছিল। এখানেই তো সংবিধানের প্রশ্নটা আসে, তাই না? একদম। আর এটাই ছিল রাষ্ট্রনায়ক ভুট্টোর সম্ভবত সবচেয়ে বড় সাফল্য। ৭৭ সালের সংবিধান। হ্যাঁ, এটা পাকিস্তানের ইতিহাসে এক যুগান্তকারী দলিল, কারণ এটাই প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র সংবিধান যাতে দেশের সরকারি ও বিরোধীর সব রাজনৈতিক দল একসঙ্গে স্বাক্ষর করেছিল। সংসদীয় গণতন্ত্রের পক্ষে ছিলেন না। ঠিক, তিনি ফ্রান্সের মতো একটা আধা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চাইতেন, যেখানে প্রেসিডেন্টের হাতেই থাকবে মূল ক্ষমতা। হ্যাঁ, কিন্তু তিনি তার ব্যক্তিগত ইচ্ছার চেয়ে জাতীয় ঐক্যকে বড় করে দেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন দেশকে যদি একত্রিত করতে হয় তাহলে একটা সর্বসম্মত সংবিধানের কোনো বিকল্প নেই। তাই তিনি আপোস করেছিলেন। এটা তার চরিত্রের সেই রাষ্ট্রনায়কোচিত দিকটারই প্রতিফলন, যেখানে ব্যক্তিগত ক্ষমতার চেয়ে দেশের স্বার্থ বড় হয়ে উঠেছিল। কিন্তু এই রাষ্ট্রনায়কের ভেতরেই তো আরেকজন মানুষ বাস করত, যে ক্ষমতার প্রশ্নে কোনো আপোস করতে রাজি ছিল না। চলুন এবার তার অর্থনীতির নীতি, অর্থাৎ ইসলামের সমাজতন্ত্রের দিকে তাকাই। হ্যাঁ, এবং এই নীতির প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। তখন পাকিস্তানের অর্থনীতি মূলত ২২টি পরিবারের হাতে বন্দী ছিল। ২২টি পরিবার? হ্যাঁ, দেশের ৬৬% শিল্প আর ৮৭% ব্যাংকিং ও বিমা খাতের মালিক ছিল এই পরিবারগুলো। অবিশ্বাস্য। ভুট্টোর উদ্দেশ্য মহৎ ছিল। তিনি এই সম্পদ গুটিকয়েক মানুষের হাত থেকে বের করে এনে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। এই লক্ষ্যই তো তিনি জাতীয়করণ নীতি গ্রহণ করেন। ৩১টি বড় শিল্প, ১৩টি ব্যাংক, জীবন বীমা কোম্পানি, অনেক প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসেন। এমনকি শ্রমিকদের জন্য পেনশন, বীমা, চাকরির নিরাপত্তার মতো যুগান্তকারী কিছু আইনও করেন। কিন্তু এত ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও নীতিটা একটা জাতীয় বিপর্যয়ে পরিণত হল। কেন? দুটো মৌলিক ভুল ছিল। প্রথমটা প্রশাসনিক। মানে? জাতীয়করণ করা শিল্প কারখানাগুলো পরিচালনার ভার দেওয়া হল বিশেষজ্ঞদের বদলে আমলাদের হাতে। ও, একজন আমলার দক্ষতা ফাইল চালানোয়, ফ্যাক্টরি চালানোই তো নয়। ঠিক। ফলে খুব দ্রুতই কারখানাগুলোতে অদক্ষতা, দুর্নীতি আর স্বজনপ্রীতি ছড়িয়ে পড়ল। এর কোনো উদাহরণ আছে? সবচেয়ে করুণ উদাহরণ হল করাচিতে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি পাকিস্তান স্টিল মিলস। আচ্ছা। একসময়ের সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানটি অব্যবস্থাপনার কারণে আজ পাকিস্তানের অর্থনীতির জন্য একটা বিরাট বোঝায় পরিণত হয়েছে। আর দ্বিতীয় ভুলটা, আমার ধারণা ওটাই ছিল আরও মারাত্মক। দ্বিতীয় ভুলটা ছিল মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক? হ্যাঁ,
ভুট্টো ভেবেছিলেন তিনি শুধু সম্পদ নিয়ন্ত্রণ করছেন, কিন্তু আসলে তিনি অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি অর্থাৎ আস্থার ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিলেন। আস্থার ভিত। একজন বিনিয়োগকারীর কাছে তার মূলধন শুধু টাকা নয়, এটা তার ভবিষ্যৎ। যখন সেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, তখন দেশপ্রেমের চেয়ে আত্মরক্ষা বড় হয়ে দাঁড়ায়। দেশের শিল্পপতিদের মনে হলো আজ ফ্যাক্টরি গেছে, কাল হয়তো বাড়িও চলে যাবে। ঠিক, এই আস্থার সংকটটাই অর্থনীতির কোমর ভেঙে দেয়, যা শুধু সংখ্যা দিয়ে বোঝা যায় না। আর এর ফলেই দেশ থেকে পুঁজি পাচার হতে শুরু করে ব্যাপক হারে, যা আর কখনোই পুরোপুরি ফেরেনি। তার মানে অর্থনৈতিক সাম্যের ধারণাটা বাস্তবায়ন করতে গিয়ে ক্ষমতার ভারসাম্যও তো নষ্ট হচ্ছিল, তাই না? অবশ্যই। বিশেষ করে যখন ফেডারেল সিকিউরিটি ফোর্স বা এফএসএফ এর মতো বাহিনী তৈরি হয়। ঠিক এখান থেকেই ভুট্টোর স্বৈরাচারী রূপটা স্পষ্ট হতে শুরু করে। কাগজে কলমে এফএসএফ ছিল পুলিশকে সহায়তার জন্য তৈরি একটি বাহিনী, কিন্তু বাস্তবে এটা খুব দ্রুত ভুট্টোর ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়। এর আনুগত্য ছিল শুধুমাত্র তার প্রতি, রাষ্ট্রের প্রতি নয়। এর মূল কাজ হয়ে দাঁড়ায় রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো, গুম করা আর প্রয়োজনে শেষ করে দেওয়া। আর এই ক্ষমতা ব্যবহারের একটা বড় উপলক্ষ তৈরি হয়েছিল ১৯৭৩ সালে। হ্যাঁ, ইসলামাবাদে ইরাকি দূতাবাস থেকে বিপুল পরিমাণ রুশ অস্ত্র উদ্ধারের ঘটনা। ঠিক। সরকার সাথে সাথেই অভিযোগ আনে যে এই অস্ত্র বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের জন্য আনা হয়েছিল, যাদেরকে বিরোধী দল ন্যাশনাল আওয়ামী পার্টি বা এনএপি সমর্থন দিচ্ছিল। এনএপি তো এই অভিযোগ অস্বীকার করেছিল। পুরোপুরি অস্বীকার করে, কিন্তু ভুট্টো হয়তো এরকমই একটা অজুহাতের অপেক্ষায় ছিলেন। এই ঘটনার দোহাই দিয়ে তিনি বেলুচিস্তান এবং তৎকালীন সীমান্ত প্রদেশে, মানে আজকের খাইবার পাখতুনখোয়ায়, এনএপির নির্বাচিত প্রাদেশিক সরকার দুটিকে বরখাস্ত করেন। এর প্রভাব তো সুদূরপ্রসারী ছিল। অমছনান এই এক পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর প্রদেশগুলোর সঙ্গে কেন্দ্রের সম্পর্কে এমন এক অবিশ্বাসের জন্ম দিয়েছিল যা আজ পর্যন্ত পুরোপুরি মেটেনি। প্রদেশগুলো মনে করতে শুরু করল যে কেন্দ্রীয় সরকার তাদের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করতে প্রস্তুত নয়। এখান থেকেই আসলে ভুট্টোর পতনের চূড়ান্ত যাত্রা শুরু হয়ে যায়। ১৯৭৭ সাল, ভুট্টোর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার তখনও ১ বছরের বেশি বাকি। কিন্তু তিনি হঠাৎ করে নির্বাচন ডেকে বসলেন কেন? এত তাড়া কিসের ছিল? এটা ছিল অতি আত্মবিশ্বাস। শুধু তাই নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? ক্ষমতার লোভের এক মারাত্মক মিশ্রণ। তিনি ভেবেছিলেন বিরোধী দলগুলো ছত্রভঙ্গ, অসংগঠিত, তিনি সহজেই জিতে যাবেন। কিন্তু তার আসল লক্ষ্য ছিল আরও বড়। ঠিক, তিনি সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা চেয়েছিলেন, যাতে তিনি সংবিধান পরিবর্তন করে নিজের পছন্দের সেই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করতে পারেন। এক কথায় তিনি নিরঙ্কুশ ক্ষমতা চেয়েছিলেন। আর সেই নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করার জন্যই তো অপারেশন ভিক্টোরি নামে একটা পরিকল্পনা করা হয়েছিল। হ্যাঁ, নির্বাচনে কারচুপির একটা বিশাল পরিকল্পনা, এইরকমই অভিযোগ ওঠে। অভিযোগগুলো ছিল ভয়াবহ। বিরোধী প্রার্থীদের মনোপত্র জমা দিতে বাধা দেওয়া, অনেককে অপহরণ করে আটকে রাখা, এমনকি ভোটের বাক্স আগে থেকেই ভর্তি করে রাখার মতো ঘটনাও ঘটে। ফলাফল এতটাই অবিশ্বাস্য ছিল যে ভুট্টোসহ তার পাকিস্তান পিপলস পার্টির ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। এটা তো গণতন্ত্রের নামে একটা প্রহসন ছিল। আর মানুষ সেই প্রহসন মেনে নেয়নি। একেবারেই না। ৯টি বিরোধী দল মিলে পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স বা পিএনএ গঠন করে এবং দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু করে। তারা ভুট্টোর সমাজতন্ত্রের বিপরীতে নিজামে মুস্তাফা অর্থাৎ নবীর শাসন ব্যবস্থার স্লোগান তোলে। ঠিক, এই প্রথম পাকিস্তানের গণরাজনীতিতে ধর্মকে এত ব্যাপকভাবে ব্যবহার করা হলো, যার বীজও কিন্তু ভুট্টো শাসনামলেই রোপিত হয়েছিল। একদম। আন্দোলন তো খুব দ্রুতই সহিংস রূপ নেয়। হ্যাঁ, দেশ জুড়ে হরতাল, চাক্কা জ্যাম, পুলিশের সাথে সংঘর্ষে শত শত মানুষ মারা যায়। দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। আর এই চরম সংকটময়ী মুহূর্তে ভুট্টো তার জীবনের সবচেয়ে মারাত্মক ভুলটি করেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডাকেন এবং পূর্ণ আস্থা রাখেন তার নিজের হাতে নিয়োগ দেওয়া সেনাপ্রধানের উপর, জেনারেল জিয়াউল হক। হ্যাঁ, সেই জেনারেল জিয়া, যাকে ভুট্টো ব্যক্তিগত আলাপচারিতায় উপহাস করে আমার বানর জেনারেল বলে ডাকতেন। সেই জিয়াই। ভুট্টো ভাবতেও পারেননি যে তিনি যখন বিরোধী দল পিএনএর সাথে সমঝোতার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন পর্দার আড়ালে, তখন জিয়া নিঃশব্দে ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছেন। ভুট্টো যখন প্রায় একটা সমঝোতায় পৌঁছেও গিয়েছিলেন, ঠিক তখনই ১৯৭৭ সালের ৫ই জুলাই রাতে অপারেশন ফেয়ার প্লের নামে জিয়াউল হক সামরিক অভ্যুত্থান ঘটান। ভুট্টোকে গ্রেফতার করা হয়। তার উত্থানের অধ্যায় শেষ হয়ে যায় এবং পতনের সবচেয়ে করুণ পর্বটি শুরু হয়।
সামরিক আইন জারির পর আহমেদ রাজা কাসুরি নামে এক রাজনীতিবিদের বাবাকে হত্যার মামলাটি নতুন করে খোলা হয়, যে মামলা ৩ বছর ধরে চাপা পড়েছিল। আর বিচারের জন্য এমন একজন বিচারপতিকে দায়িত্ব দেয়া হলো যার সাথে ভুট্টোর ব্যক্তিগত শত্রুতার কথা সবাই জানত। বিচারপতি মৌলভী মুশতাক হোসেন। ভুট্টো শাসনামলে জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও তাকে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়নি। এই অপমান তিনি ভোলেননি। এখন ভাগ্যের পরিহাসে ভুট্টোর জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই বিচারপতির হাতেই চলে এলো। অনেকেই মনে করেন এখান থেকেই বিচার প্রক্রিয়াটি মানে ন্যায় বিচারের পথ থেকে সরে গিয়ে ব্যক্তিগত প্রতিশোধের দিকে মোড় নেয়। বিচার প্রক্রিয়া নিয়েও তো গুরুতর সব প্রশ্ন উঠেছিল, যেমন রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে। হ্যাঁ, ওটাই ছিল সবচেয়ে বড় দুর্বলতা। রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষীরা ছিলেন এফএসএফের সেই সব কর্মকর্তা যারা নিজেরাই এই হত্যা মামলায় সহ অভিযুক্ত ছিলেন। তাদের কয়েক মাস সামরিক হেফাজতে রাখার পর তারা রাজসাক্ষী হতে রাজি হন। ঠিক, ভুট্টোর আইনজীবীদের জোরালো দাবি ছিল যে অত্যাচার করে এবং ক্ষমা করে দেওয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ভুট্টোর বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আরেকটা বড় অসঙ্গতি ছিল ব্যালিস্টিক রিপোর্ট নিয়ে, তাই না? ওটা ছিল মানে মামলার কফিনে শেষ পেরেক ঠোকার মতো। কিরকম? ঘটনাস্থল থেকে পাওয়া গুলির খোসাগুলো পরীক্ষা করে দেখা যায় সেগুলো 4টি ভিন্ন অস্ত্র থেকে ছোড়া হয়েছিল। অথচ রাষ্ট্রপক্ষের গল্পটাই ছিল যে হামলাকারী ছিল 2 জন এবং তারা একই ধরনের রাইফেল ব্যবহার করেছিল। এই মারাত্মক বৈজ্ঞানিক অসঙ্গতিকে পুরোপুরি উপেক্ষা করা হয়। এক পর্যায়ে তো পুরো বিচারটাই সাধারণ মানুষের চোখের আড়ালে বন্ধ দরজার পেছনে নিয়ে যাওয়া হয়। ঠিক, যখন বিচার চলাকালীন লাহোর হাইকোর্টের বাইরে ভুট্টোর পক্ষে জনসমাগম বাড়তে থাকে তখন সরকার ভয় পেয়ে যায়। তাই মিডিয়ার নজর এড়াতে পুরো বিচারটাই রুদ্ধদ্বার কক্ষে মানে ইন ক্যামেরা স্থানান্তর করা হয়। ভুট্টো যখন দেখলেন যে আদালত সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেয়া হচ্ছে না, তখন তিনি প্রতিবাদ হিসেবে বিচার প্রক্রিয়া বয়কট করেন। শেষ পর্যন্ত লাহোর হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয়। মামলাটি সুপ্রিম কোর্টেও গিয়েছিল, সেখানে 7 জন বিচারক ছিলেন। হ্যাঁ, কিন্তু সেখানেও ন্যায় বিচারের আশা পূরণ হল না। 7 সদস্যের বেঞ্চ 4-3-এর এক বিভক্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে। ভাবা যায়, মাত্র একজন বিচারকের রায় এদিক ওদিক হলেই হয়তো ইতিহাসটা অন্যরকম হতো। সৌদি আরবের বাদশা থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বের প্রায় সব বড় নেতা জেনারেল জিয়ার কাছে ভুট্টোর প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। কিন্তু জিয়া ছিলেন নিরপেক্ষণ, তিনি সব আবেদন প্রত্যাখ্যান করেন। এবং 1979 সালের 4 এপ্রিল রাওয়ালপিন্ডি জেলে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেয়া হয়। ভাবা যায়, যে মানুষটা ভাঙা দেশকে এক করেছিলেন তার শেষটা হলো এত নিঃসঙ্গভাবে। স্বীকার করেছে যে ভুট্টোর বিচার স্বচ্ছ ছিল না আচ্ছা, এবং ন্যায় বিচারের মৌলিক নীতিগুলো পূরণ করা হয়নি। যদিও আদালত বলেছে যে তারা আইনগতভাবে পুরনো রায় বাতিল করতে পারে না, কিন্তু এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মামলাটি ত্রুটিগুলোকে চিরদিনের জন্য ইতিহাসে খোদাই করে দিল। একদম। তাহলে সব মিলে আমরা কি দেখছি? ভুট্টোর জীবনের মূল প্যারাডক্সটি অর্থাৎ বৈপরীত্যটা হল তিনি ছিলেন একজন মেধাবী রাষ্ট্রনায়ক যিনি একটি ভেঙে পড়া দেশকে পুনর্গঠন করেছিলেন। আবার তিনিই ছিলেন একজন নির্মম স্বৈরশাসক যার নিজের কর্মকাণ্ডই তার পতন ডেকে এনেছিল আর দেশকে ছেলে দিয়েছিল পাকিস্তানের দীর্ঘতম সামরিক শাসনের অন্ধকারে। আর তার উত্তরাধিকার আজকের পাকিস্তানের ডিএনএতে মিশে আছে। আমাদের সূত্রগুলো স্পষ্ট দেখায় যে গোয়েন্দা সংস্থা আইএসআই-এর রাজনৈতিক শাখা তৈরি করে রাজনীতিতে গোয়েন্দাদের হস্তক্ষেপের দরজা খুলে দেওয়া, গণরাজনীতিতে ব্যাপকভাবে ধর্মীয় স্লোগানের ব্যবহার এবং প্রদেশগুলোর সঙ্গে কেন্দ্রের যে অবিশ্বাসের সম্পর্ক, এই সব কিছুর বীজ তার সময়েই রোপণ করা হয়েছিল। তার নেওয়া অনেক সিদ্ধান্তের ফল পাকিস্তান আজও ভোগ করছে। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। যা এই 2024 সালের সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করেই তৈরি। প্রশ্নটা হল, যখন একটি দেশের সর্বোচ্চ আদালত আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে একটি ঐতিহাসিক অবিচার হয়েছে, কিন্তু আইনগতভাবে সেই পুরনো রায়কে বাতিল করতে পারে না, তখন এটি বিচার ব্যবস্থা, রাজনৈতিক ক্ষমতা এবং ঐতিহাসিক স্মৃতির মধ্যকার সম্পর্ক নিয়ে কি প্রশ্ন তোলে? বিচার কি কেবল জীবিতদের জন্য
নাকি ইতিহাসের পাতায় ঘটে যাওয়া ভুলগুলোকে আনুষ্ঠানিকভাবে সংশোধন করারও কোনো নৈতিক গুরুত্ব আছে? জুলফিকার আলী ভুট্টোর উত্থান-পতন নিয়ে যে সিরিজটা আমরা দেখলাম, এটা তথ্যে ভরপুর, মানে সিমলা চুক্তি থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত প্রায় সবকিছুই আছে। কিন্তু দেখার পর আমার মনে হলো, আচ্ছা, মূল গল্পটা ঠিক কি? অনেকগুলো ঘটনা জানলাম, কিন্তু পুঁতিগুলো আছে, মালাটা নেই। আপনি একদম হার্শেল পয়েন্টটা ধরেছেন। এটাকে আমি বলি ঘটনার তালিকা বনাম গল্প। সিরিজটা আমাদের খুব ভালোভাবে দেখিয়েছে কি কি ঘটেছিল, মানে ৭৭-এ কি হলো, ৭৫-এ কি হলো, সব। হ্যাঁ, সব নিখুঁতভাবে সাজানো। কিন্তু একটা জোরালো গল্প শুধু কি ঘটল তা দিয়ে হয় না। এর পেছনের কেন বা অন্তর্নিহিত দ্বন্দ্বটা কি, আমার মনে হয় ওই কেন্দ্রীয় চালিকা শক্তির অভাবটাই এখানে সবচেয়ে বেশি চোখে পড়ে। ফলে এটা একটা দারুণ তথ্যচিত্র হয়েছে, কিন্তু একটা অবিস্মরণীয় রাজনৈতিক ড্রামা হয়ে উঠতে পারেনি। ঠিক তাই। আর এই ধরনের একজন ব্যক্তিত্বকে নিয়ে কাজ করার সবচেয়ে বড় সুযোগই তো হল তার ভেতরের দ্বন্দ্বটাকে সামনে আনা। আমার মনে হয় সিরিজটা শুরুতেই একটা কেন্দ্রীয় প্রশ্ন দাঁড় করাতে পারত। হুম। যেমন পুরো সিরিজটা কি এই প্রশ্নকে ঘিরে হতে পারত না যে ভুট্টো কি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন, নাকি তার পতনটা তার নিজের ভেতরের স্ববিরোধিতার কারণেই ছিল অনিবার্য? দারুণ একটা প্রশ্ন। এই একটা প্রশ্নই মানে পুরো সিরিজের ডিএনএ বদলে দিতে পারত। তখন প্রতিটা ঘটনা, প্রতিটা সিদ্ধান্ত দর্শকের কাছে একটা অন্য অর্থ নিয়ে আসত। দর্শক তখন শুধু তথ্য নিত না, সে নিজেই একটা বিচারকের আসনে বসে যেত। আচ্ছা, ভাবুন তো একবার, এই কাঠামোর মধ্যে সিমলা চুক্তির দৃশ্যটা কেমন হতো? ওটা তখন আর শুধু একটা কূটনৈতিক জয় থাকত না, ওটা হয়ে উঠত ভুট্টোর প্রজ্ঞা আর প্রায় অসম্ভবকে সম্ভব করার ক্ষমতার প্রমাণ। দর্শক ভাবত, বাহ, এই লোকটার পক্ষেই এটা সম্ভব। এবং ঠিক কয়েক পর্ব পরেই যখন বেলুচিস্তানে মিলিটারি অপারেশনের সিদ্ধান্তটা দেখানো হতো, ঠিক তখনই দর্শকের মনে একটা ধাক্কা লাগত। সে ভাবত, আরে, যে মানুষটা এত বিচক্ষণ, সে কি করে এতটা নির্মম হতে পারে? ঠিক। তখন ফেডারেল সিকিউরিটি ফোর্স তৈরি করা বা বিরোধীদের দমন করার মতো ঘটনাগুলো আর বিচ্ছিন্ন স্বৈরাচারী কাজ মনে হতো না। এগুলো হয়ে উঠত ওই কেন্দ্রীয় প্রশ্নেরই অপর পিঠের প্রমাণ, যেখানে তার ভেতরের অসহিষ্ণু সত্তাটা বেরিয়ে আসছে। তার মানে দর্শককে কোনো সহজ উত্তর না দিয়ে একটা গভীর উভয় সংকটের মধ্যে ফেলে দেওয়া যেত। একদম। আর এই কাঠামোটা ভুট্টোকে একটা বহুমাত্রিক ট্র্যাজিক চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করত। নির্মাতারা হয়তো তাকে নায়ক বা খলনায়কের কোনো একটা ছাঁচে ফেলতে চাননি, কিন্তু এর ফলে চরিত্রটা কিছুটা সপাট হয়ে গেছে। হ্যাঁ, আপনার প্রস্তাবিত কাঠামোটা তাকে শেক্সপিয়ারের ট্র্যাজিক হিরোদের মতো করে তুলবে, যার পতন তার মহত্ব আর মারাত্মক দুর্বলতা দুটোর মধ্যেই লেখা ছিল। ঠিক। অথবা ধরেন, প্রশ্নটা যদি একটু অন্যরকম হতো, যেমন একজন সামন্ততান্ত্রিক পরিবারের উত্তরাধিকারী কিভাবে একটা আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাইছিলেন, এই দ্বন্দ্বের চারপাশেও তো গল্পটা বোনা যেত। এটা তো আরও গভীর একটা বিশ্লেষণ, কারণ এটা শুধু ব্যক্তির নয়, পুরো সমাজের দ্বন্দ্বটাকে সামনে নিয়ে আসে। একদম। তখন তার ভূমি সংস্কারের দিকে তাকান। একদিকে তিনি বলছেন গরিবদের জমি দেবেন, এটা তার সমাজতান্ত্রিক আদর্শের প্রতীক। আবার সেই আইনেই এমন সব ফাঁক রেখে দিচ্ছেন যা দিয়ে তার নিজের পরিবারসহ অন্য সামন্তপ্রভুরা জমি বাঁচাতে পারছে। আচ্ছা, এটা তখন আর শুধু একটা নীতিগত ব্যর্থতা থাকে না, এটা হয়ে ওঠে তার ভেতরে শ্রেণীদ্বন্দ্বের একটা বাস্তব প্রতিফলন। তার ওই ইসলামী সমাজতন্ত্রের মতো স্লোগানগুলো তখন আর রাজনৈতিক চাতুর্য মনে হয় না, মনে হয় তার পরিচয়ের গভীর সংকট। বুঝতে পেরেছি। তার মানে প্রথম কাজ হল একটা শক্তিশালী কেন্দ্রীয় প্রশ্ন খুঁজে বের করা, যা ঘটনা প্রবাহকে একটা মর্মস্পর্শী গল্পে রূপ দেবে। কিন্তু গল্পটা যতই ভালো হোক, দর্শক যদি আজকের দিনের প্রাসঙ্গিকতা খুঁজে না পায়, তাহলে তো সেটা জাদুঘরের জিনিস হয়েই থেকে যায়। আমার মনে হয়েছে সিরিজটা এই সংযোগ তৈরির অনেক সুযোগ হাতছাড়া করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সিরিজটা জানা ধরেই নিয়েছে যে দর্শক নিজে থেকেই এই সংযোগগুলো খুঁজে নেবে। যেমন ধরেন, যখন আইএসআই-এর রাজনৈতিক শাখা তৈরির গল্পটা বলা হচ্ছে, ওটা একটা ঐতিহাসিক তথ্য হিসেবেই থেকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এর যে সুদূর প্রসারী প্রভাব আজকের পাকিস্তানের রাজনীতিতে আছে, সেটা কিন্তু একদমই বলা হয়নি। নির্মাতারা হয়তো ভেবেছেন যে এটা বলাটা একটু বেশি, মানে সরাসরি হয়ে যাবে, দর্শকের উপর ভরসা করেছেন। কিন্তু মাঝে মাঝে কিছু যোগসূত্র দেখিয়ে দেওয়াটা দর্শকের অভিজ্ঞতাকে আরও ভালো করে তোলে। ঠিক তাই।
আর এর জন্য তো কাঠামোর বড় কোনো পরিবর্তনেরও দরকার নেই, খুব সূক্ষ্মভাবে করা যায়। ধরুন যখন আইএসআইয়ের রাজনৈতিক শাখা তৈরির ঘটনাটা বর্ণনা দ্বারা শেষ হল, তখন ধারাভাষ্যকার শুধু একটা বাক্য যোগ করতে পারতেন। কি রকম? কিছু একটা এরকম যে এটি ছিল সেই পদক্ষেপ যা পাকিস্তানের রাজনীতিতে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাকে প্রাতিষ্ঠানিকভাবে স্থাপিত করেছিল, এমন এক উত্তরাধিকার যার ছায়া আজও দেশের ওপর দীর্ঘ এবং জটিল। বাহ, একটা বাক্যই তো পুরো বিষয়টাকে ৭০-এর দশক থেকে টেনে এনে আজকের দর্শকের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা একটা লিগেসি বাক্য। ১৯৭৩-এর সংবিধানের আর্টিকেল ৬-এর ক্ষেত্রেও তো একই জিনিস করা যেত। অবশ্যই, যখন আর্টিকেল ৬ মানে রাষ্ট্রদ্রোহিতার ধারাটা সংবিধানে যোগ করার কথা বলা হচ্ছে, তখন গল্পটা শেষ হতে পারত এভাবে। পরিহাস হল যে ধারাটি তৈরি করা হয়েছিল সামরিক স্বৈরাচারকে আটকানোর জন্য, সেই ধারাটির রাজনৈতিক ব্যবহার ও ব্যাখ্যা নিয়ে তৈরি হওয়া বিতর্কই দশকের পর দশক ধরে পাকিস্তানের বড় সংকটগুলোর কেন্দ্রে থেকেছে। এই ছোট ছোট সংযোজনগুলো দর্শককে ভাবতে বাধ্য করে। সে বুঝতে পারে যে সে শুধু ভুট্টোর গল্প দেখছে না, সে আসলে আজকের পাকিস্তানের ভিত্তি স্থাপনের গল্প দেখছে। একদম। পাকিস্তান ন্যাশনাল অ্যালায়েন্স বা পিএনের নিজামে মুস্তফা আন্দোলন নিয়েও তো একই কথা বলা যায়। সিরিজটি ওটাকে একটা রাজনৈতিক আন্দোলন হিসেবেই দেখিয়েছে, কিন্তু এর সাংস্কৃতিক এবং সামাজিক প্রভাব যে কতটা গভীর ছিল তা কিন্তু স্পষ্ট করেনি। ঠিক, ওই আন্দোলনটাকে এভাবে ফ্রেম করা যেত। পাকিস্তানের ইতিহাসে এটি ছিল এক নির্ণায়ক মুহূর্ত, যেখানে প্রথমবারের মতো ধর্মকে একটি দেশব্যাপী গণ আন্দোলনের কেন্দ্রীয় চালিকা শক্তি হিসাবে এতটা সফলভাবে ব্যবহার করা হয়েছিল। এই একটি আন্দোলনই আগামী কয়েক দশকের জন্য পাকিস্তানি সমাজ ও রাজনীতির গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। এই ধরনের ছোট কিন্তু প্রভাবশালী মন্তব্য সিরিজটাকে নিছক ইতিহাস থেকে একটা জীবন্ত রাজনৈতিক ভাষ্যে পরিণত করে। তাহলে আমাদের দ্বিতীয় সুপারিশ হল অতীতের ঘটনাগুলোর শেষে একটি করে লিগেসি সেন্টেন্স যোগ করা, যা আজকের দর্শকের জন্য বিষয়টাকে প্রাসঙ্গিক করে তুলবে। কিন্তু যে মানুষটা এই সব কিছুর কেন্দ্রে অর্থাৎ ভুট্টো, তার চরিত্রটির উপস্থাপনায় আমার এখনও কিছুটা অতৃপ্তি রয়ে গেছে। আমি আপনার সাথে একমত। সমস্যাটা হলো সিরিজটি তার চরিত্রের বিভিন্ন দিককে আলাদা আলাদা বাক্সে ভরে রেখেছে। যখন আমরা সিমলা চুক্তি দেখছি, তখন তিনি একজন মহান রাষ্ট্রনায়ক। আবার যখন বেলুচিস্তান অপারেশন বা এফএসএফের বাড়াবাড়ির গল্প শুনছি, তখন তিনি একজন নির্মম স্বৈরশাসক। ফলে দর্শক একবারে তার একটামাত্র রূপ দেখতে পায়। কিন্তু ভুট্টোর আসল ট্র্যাজেডি বা তার আকর্ষণ তো ঠিক এখানেই, যে তিনি একই সাথে দুটোই ছিলেন। হ্যাঁ, প্রায় একই সময় একদিকে অসাধারণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিচ্ছেন, অন্যদিকে চরম স্বৈরাচারী আচরণ করছেন। এই বৈপরীত্যগুলোকে মুখোমুখি না আনলে তার চরিত্রের গভীরতাটা ঠিক ধরা যায় না। একদম ঠিক বলেছেন। কালানুক্রমিক বর্ণনা ঐতিহাসিক সততার জন্য জরুরি, কিন্তু মাঝে মাঝে সেরা গল্পটা বলার জন্য ওই ক্রম থেকে বের হয়ে আসাটাও দরকার। আমার মনে হয় কিছু ক্ষেত্রে বিষয়ভিত্তিক কাঠামো অনেক বেশি কার্যকর হতো। মানে ভুট্টোর পরস্পর বিরোধী পদক্ষেপগুলোকে একই সেগমেন্টে পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া যেত। এটা একটা সাহসী পদক্ষেপ হবে, কিন্তু চরিত্রের মনস্তত্ত্ব বোঝার জন্য খুবই শক্তিশালী হতে পারে। যেমন ধরেন ১৯৭৩-এর সংবিধান প্রণয়নের গল্পটা যখন বলা হচ্ছে, শিরোনাম হতে পারে একই মুদ্রার দুই পিঠ, সংবিধান ও দমনপীড়ন। ইন্টারেস্টিং। বয়ানটা তখন এমন হতে পারত, ১৯৭৩ সাল। একদিকে ইসলামাবাদে জুলফিকার আলী ভুট্টো বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একটি সর্বসম্মত সংবিধান তৈরি করছেন, গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছেন। আর ঠিক সেই সময়ে শত শত মাইল দূরে তিনি সেই বিরোধী দলগুলোরই দুটি প্রাদেশিক সরকারকে বরখাস্ত করে বেলুচিস্তানের সামরিক অভিযানের অনুমোদন দিচ্ছেন। এই সরাসরি বৈপরীত্যটা দর্শকের মনে একটা তীব্র আলোড়ন তৈরি করবে। সে ভাবতে বাধ্য হবে, এই লোকটা আসলে কে? একজন মানুষ কিভাবে একই সাথে এতটা উদার আর এতটা দমনমূলক হতে পারে? এটাই তো লক্ষ্য। তখন চরিত্রটা আর সাদাকালো থাকে না, ধূসর এবং অনেক বেশি বাস্তব হয়ে ওঠে। আরেকটা উদাহরণ দিই, ভূমি সংস্কারের অধ্যায়টা। যখন তার এই বিপ্লবী পদক্ষেপের প্রশংসা করা হচ্ছে, ঠিক তার পরের দৃশ্যেই যদি দেখানো হয় ওই আইনের ফাঁকফোকরগুলো, যা ব্যবহার করে বড় বড় সামন্ত প্রভুরা, এমনকি ভুট্টোর নিজের পরিবারও হাজার হাজার একর জমি নিজেদের দখলে রেখে দিয়েছিল।
এটা করলে চরিত্রটার প্রতি দর্শকের অনুভূতি আরও জটিল হবে। সে একই সাথে তার চেষ্টার জন্য তাকে সম্মান করবে, আবার তার এই আপোষ বা ভণ্ডামির জন্য হতাশও হবে। এটাই তো একটা ভালো চরিত্র অধ্যয়নের লক্ষণ। এবং তখনই সিরিজটা একটা সাধারণ জীবনীমূলক তথ্যচিত্র থেকে একটা মনস্তাত্ত্বিক থ্রিলারে পরিণত হবে। গল্পটা তখন আর শুধু ভুট্টোর সাথে কি হয়েছিল থাকবে না, হয়ে উঠবে ভুট্টোর ভেতরে কি চলছিল, আর সেটাই একটা কাজকে কালজয়ী করে তোলে। চমৎকার আলোচনা। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে আমাদের 3টি প্রধান সুপারিশ থাকছে। প্রথমত, পুরো সিরিজটিকে একটি কেন্দ্রীয় প্রশ্ন বা দ্বন্দ্বের উপর দাঁড় করানো, যা সমস্ত ঘটনাকে একটা সুতোয় গাঁথবে। দ্বিতীয়ত, অতীতের ঘটনাগুলোকে নিঃশক তথ্য হিসেবে না রেখে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার শেষে আজকের দিনের সাথে তার সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে সিরিজটি বর্তমান দর্শকের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। এবং তৃতীয়ত, কঠোর কালানুক্রমিক বর্ণনা থেকে মাঝে মাঝে সরে এসে ভুট্টোর চরিত্রের পরস্পর বিরোধী দিকগুলোকে সরাসরি মুখোমুখি দাঁড় করানো। এতে তার চরিত্রের জটিলতা, গভীরতা এবং ট্র্যাজেডি সবই একসঙ্গে ফুটে উঠবে। আমার বিশ্বাস এই পরিবর্তনগুলো এই সিরিজটিকে একটি ভালো ঐতিহাসিক দলিল থেকে একটি শক্তিশালী এবং অবিস্মরণীয় মানবিক নাটকে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। তখন এটা শুধু ভুট্টোর গল্প থাকবে না, বরং ক্ষমতা, আদর্শ আর ইনসানি ফিতরতের এক চিরন্তন দ্বন্দ্বে পরিণত হবে। আমরা আশা করি এই পরামর্শগুলো আপনার কাজকে আরও উন্নত করতে সহায়ক হবে। এই পরিবর্তনগুলো নিয়ে কাজ করার পর আপনি যদি আপনার সিরিজটি আবার আমাদের সামনে পর্যালোচনার জন্য উপস্থাপন করতে চান, আমরা অত্যন্ত আনন্দের সাথে তা দেখব। দ্য ডিবেটে স্বাগত মাম। আজ আমরা পাকিস্তানের ইতিহাসের এক অত্যন্ত জটিল আর প্রভাবশালী ব্যক্তিত্ব জুলফিকার আলী ভুট্টোর শাসনকাল নিয়ে আলোচনা করছি। 1971 সালে ভুট্টো এমন এক পাকিস্তানের দায়িত্ব নেন যা কেবল যুদ্ধেই হারেনি, 2 ভাগও হয়ে গিয়েছিল। তার হাতে ছিল একটা পরাজিত সেনাবাহিনী, 93,000 যুদ্ধবন্দী আর বলতে গেলে এক বিধ্বস্ত অর্থনীতি। আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু ঠিক এখানেই। জুলফিকার আলী ভুট্টো কি সত্যিই একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি ছাই থেকে একটা দেশকে নতুন করে গড়ে তুলেছিলেন? নাকি তিনি ছিলেন একজন উচ্চাবিলাসী স্বৈরশাসক, যার কর্মকাণ্ড শেষ পর্যন্ত সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেই ধ্বংস করে দিয়েছিল, যা তিনি নিজেই তৈরি করার দাবি করতেন? আমি মনে করি ভুট্টো ছিলেন একজন রাষ্ট্রনায়ক। তিনি একটি পরাজিত জাতিকে তার সবচেয়ে অন্ধকার মুহূর্তে পথ দেখিয়েছিলেন। হ্যাঁ, তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তার অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। আর আমি যুক্তি দেখাবো যে তার স্বৈরাচারী মানসিকতা এবং ক্ষমতা কুক্ষিগত করার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটাই দেশটিকে একটা দীর্ঘ এবং অন্ধকার সামরিক শাসনের দিকে ঠেলে দিয়েছিল, যার ক্ষত বলা যায় পাকিস্তান আজও বয়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমার অবস্থানটা তাহলে একটু পরিষ্কার করি। দেখুন, ভুট্টোকে বুঝতে হলে আমাদের সেই সময়কার ভয়াবহ পরিস্থিতিটা কল্পনা করতে হবে। ডিসেম্বর 1971-এ তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন পাকিস্তানের অস্তিত্বই সংকটে। দেশ 2 টুকরো, সেনাবাহিনী পরাজিত ও মানসিকভাবে বিধ্বস্ত, 93,000 সৈন্য আর বেসামরিক নাগরিক ভারতে বন্দী। আর অর্থনীতি বলতে কিছুই নেই। এই যে একটা ধ্বংসস্তূপ, সেখান থেকে উঠে দাঁড়িয়ে তার প্রথম এবং আমি বলবো সবচেয়ে বড় সাফল্য ছিল সিমলা চুক্তি। এটা কোনো সাধারণ কূটনৈতিক চুক্তি ছিল না, এটা ছিল এক অবিশ্বাস্য বিজয়। ভাবুন, একটা পরাজিত দেশ বিজয়ী দেশের সাথে আলোচনায় বসে শুধু নিজের 13,000 বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ডই ফিরিয়ে আনেনি, সমস্ত যুদ্ধবন্দীকেও মুক্ত করে এনেছে, এবং সেটাও কাশ্মীর ইস্যুয়ে কোনো বড় ধরনের আপোষ না করেই। এরপর তিনি দেশকে উপহার দেন 1973 সালের সংবিধান, যা পাকিস্তানের ইতিহাসে প্রথম এবং একমাত্র সর্বসম্মত সংবিধান। দেশের সমস্ত রাজনৈতিক দল, ডান বাম, ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, সবাই এই দলিলের পক্ষে ভোট দিয়েছিল। এটি ছিল সংসদীয় গণতন্ত্রের ভিত্তি। আর অর্থনৈতিক ক্ষেত্রে তার ইসলামী সমাজতন্ত্র ছিল দেশের সম্পদকে গুটি কয়েক মানুষের হাত থেকে বের করে আনার একটি প্রয়াস। সেই সময় মাত্র 22টি পরিবার দেশের 66% শিল্প এবং 87% ব্যাংকিং নিয়ন্ত্রণ করত। তার জাতীয়করণ নীতি সেই একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছিল। এই সবই ছিল একটা ভেঙে পড়া জাতিকে পুনর্গঠনের সুচিন্তিত পদক্ষেপ।
আমি আপনার কথার সাথে একমত যে সিমলা চুক্তি একটি অসাধারণ কূটনৈতিক সাফল্য ছিল। একজন পরাজিত সেনাপতির উত্তরসূরি হয়েও তিনি যেভাবে বিজয়ী দেশের কাছ থেকে সবকিছু আদায় করে এনেছিলেন তা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু আমার মূল প্রশ্নটা হল, এই সাফল্যের পেছনে তার আসল উদ্দেশ্য কী ছিল? আমার মতে তার প্রতিটি পদক্ষেপ, যা বাইরে থেকে জাতীয় পুনর্গঠন বলে মনে হয়েছে, তার গভীরে ছিল ব্যক্তিগত ক্ষমতাকে নিরঙ্কুশ করার এক অদম্য ইচ্ছা। আপনি সংবিধানের কথা বললেন, কিন্তু সেই সংবিধান পাশের কয়েক মাসের মধ্যেই তিনি একের পর এক সংশোধনী এনে সেটাকে ভিন্নমত দমনের হাতিয়ারে পরিণত করেন। আপনি জাতীয়করণের কথা বলছেন, কিন্তু সেই নীতি দীর্ঘমেয়াদে পাকিস্তানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। বিশেষজ্ঞদের সরিয়ে শিল্প কারখানা আমলাদের হাতে তুলে দেওয়ায় অদক্ষতা আর দুর্নীতির যে সংস্কৃতি চালু হয়েছিল, পাকিস্তান স্টিল মিলসের মতো শ্বেতহস্তিগুলো তার জীবন্ত প্রমাণ। আর তার শাসনকাল, সেটা ছিল চেতচরে স্বৈরাচারী। তিনি বেলুচিস্তান ও শরৎ প্রদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে বরখাস্ত করে সেখানে রক্তাক্ত সামরিক অভিযান চালান। আর এই সব কিছুর জন্য তিনি তৈরি করেছিলেন ফেডারেল সিকিউরিটি ফোর্স বা এফএসএফের মতো একটি বিশেষ বাহিনী। এটা অনেকটা তার নিজস্ব প্রাইভেট আর্মির মতো ছিল, যা পুলিশ বা সেনাবাহিনীর কাছে নয়, সরাসরি তার কাছে জবাবদিহি করত। আর এর মূল কাজই ছিল রাজনীতিক মুখালেফদের দমন করা। তাই আমার মতে তার পতন কোনো বিদেশি ষড়যন্ত্রের ফল ছিল না, বরং তার নিজের তৈরি করা ভুলেরই যৌক্তিক পরিণতি ছিল। আপনি তার শাসনকে স্বৈরাচারী বলছেন, কিন্তু এই ব্যক্তিই তো দেশকে তার প্রথম গণতান্ত্রিক সংবিধানটি দিয়েছিলেন। এটা কি একটা বড় বৈপরীত্য নয়? সেই সংবিধানের মাধ্যমেই তো তিনি প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দিয়েছিলেন, মানবাধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন এবং প্রথমবারের মতো পাকিস্তানকে একটি ফেডারাল পার্লামেন্টারি প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। দেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে এক টেবিলে আনা কি তার গণতান্ত্রিক মানসিকতার পরিচয়ক নয়? দেখুন, আপনি যেটাকে গণতান্ত্রিক উপহার বলছেন, আমি তাকে ক্ষমতার বৈধতার একটি চাদর বলে মনে করি। কারণ চাদরটা গায়ে দেওয়ার সাথে সাথেই তিনি এর ভেতর থেকে ছুরি বের করেছিলেন। যে সংবিধানকে তিনি গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছিলেন, সেই সংবিধান পাশের মাত্র 1 বছরের মধ্যে প্রথম সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রকে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা দেন। এটা ছিল সরাসরি ভিন্নমতের কণ্ঠরোধ করার একটি আইনি অস্ত্র। আর এর সবচেয়ে ভয়াবহ প্রয়োগ আমরা দেখি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে। ন্যাপ ছিল সেই সময়ের সবচেয়ে বড় বিরোধী দল। তাদের পুরো নেতৃত্বকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেলে ভরা হয় এবং তাদের বিচারের জন্য হায়দ্রাবাদে একটি বিশেষ ট্রিবিউনাল গঠন করা হয়, যা আসলে ছিল একটা ক্যাঙ্গারু কোর্ট। তাহলে আমার প্রশ্নটা কিন্তু একই থাকছে, এই সংবিধান কি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ছিল, নাকি নিজের একচ্ছত্র ক্ষমতাকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য? আপনি ন্যাপের ওপর নিষেধাজ্ঞাকে একতরফাভাবে দেখছেন, কিন্তু এর পেছনের কারণগুলোও তো আমাদের বিবেচনা করতে হবে। রাষ্ট্র তখন কী ধরনের হুমকির সম্মুখীন ছিল? বেলুচিস্তান একটা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছিল, যা দেশের ঐক্যতার জন্য সরাসরি হুমকি ছিল। আর এই হুমকিটা যে কতটা বাস্তব ছিল তার প্রমাণ হল ইসলামাবাদের ইরাকি দূতাবাসে সেই বিখ্যাত অভিযান। সেখানে তল্লাশি চালিয়ে রাশিয়ান অস্ত্রে ভোজায় সিন্দুক পাওয়া গিয়েছিল, যা বেলুচ বিদ্রোহীদের জন্য পাঠানো হচ্ছিল। ভাবুন, একটা দেশ সবেমাত্র ভেঙেছে, তার রাজধানীতে বসে বিদেশি শক্তি আরেকটি বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে ভুট্টোর সামনে বিকল্প কি ছিল? জাতীয় সংহতি রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়াটা কি অপরিহার্য ছিল না? জাতীয় সংহতির নামে রাজনৈতিক নিপীড়নকে কিন্তু বৈধতা দেওয়া যায় না। যদি বিষয়টা শুধু বিচ্ছিন্নতাবাদীদের নিয়েই হতো, তাহলে এফএসএফকে আহমেদ রাজা কাসুরির মতো নিজের দলের ভিন্ন মতাবলম্বী সদস্যের বিরুদ্ধে কেন ব্যবহার করা হয়েছিল? আহমেদ রাজা কাসুরি ছিলেন ভুট্টোর নিজের পাকিস্তান পিপুলস পার্টির একজন সংসদ সদস্য, যিনি সংসদে দাঁড়িয়ে ভুট্টোর নীতির সমালোচনা করার সাহস দেখিয়েছিলেন। এর কিছুদিন পরই তার গাড়িতে অতর্কিত গুলি চালানো হয়। কাসুরি বেঁচে গেলেও সেই হামলায় তার বাবা নওয়াব মোহাম্মদ আহমেদ খান মারা যান। এই ঘটনাটা শুধু রাজনৈতিক দমন ছিল না, এটা ছিল একটা বার্তা, আমার বিরুদ্ধে গেলে তোমার পরিবারও নিরাপদ নয়। এই ভয়টাই ছিল এফএসএফের আসল অস্ত্র। আরেকজন প্রতিষ্ঠাতা সদস্য জে.এ. রহিম, একজন বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত বুদ্ধিজীবী, তাকে তার বাড়িতে ঢুকে এফএসএফের সদস্যরা নির্মমভাবে মারধর করে, কারণ তিনি ভুট্টোর সাথে দ্বিমত পোষণ করেছিলেন। এটা কি জাতীয় সংহতি রক্ষা ছিল, নাকি নির্ভেজাল ফ্যাসিজম? আর বেলুচিস্তান অভিযানের ফল কি হল?
৫,৩০০-র বেশি বেলুচ যোদ্ধা আর ৩,০০০ সৈন্য নিহত হয়। রাষ্ট্র আর তার নাগরিকদের মধ্যে যে গভীর অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল তা আজও ভাঙা যায়নি। আপনি ক্ষমতার অপব্যবহারের কথা বলছেন, কিন্তু তার এই কঠোর পদক্ষেপের পেছনে দেশের অর্থনৈতিক কাঠামোকে ঢেলে সাজানোর একটা বড় উদ্দেশ্য তো ছিল। আর এখানেই তার জাতীয়করণ নীতির প্রসঙ্গটি আসে। চলুন সেটা নিয়ে কথা বলি। আপনি একে অর্থনৈতিক বিপর্যয় বলছেন, কিন্তু সেই সময়ের বাস্তবতা কী ছিল? দেশের সমস্ত সম্পদ ২২টি শিল্পপতি পরিবারের হাতে কক্ষিগত ছিল। সাধারণ মানুষের জন্য কোনো সুযোগ ছিল না। ভুট্টোর জাতীয়করণ এবং শ্রমনীতির মূল উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রথমবারের মতো শ্রমিকরা ট্রেড ইউনিয়নের অধিকার পেয়েছিল, তাদের ন্যূনতম বেতন নির্ধারিত হয়েছিল, তারা সামাজিক সুরক্ষা এবং বীমার আওতায় এসেছিল। একটি সামন্ততান্ত্রিক সমাজ থেকে আধুনিক শিল্প সমাজে উত্তরণের জন্য এই ধরনের ধাক্কার কি প্রয়োজন ছিল না? উদ্দেশ্য হয়তো মহৎ ছিল, কিন্তু পদ্ধতিটা ছিল বিপর্যয়কর। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন দেশের সেরা সব ফ্যাক্টরির মালিকদের সরিয়ে দিয়ে আপনি সেখানে সরকারি কর্মকর্তাদের বসিয়ে দিলেন যাদের ব্যবসা চালানোর কোনো অভিজ্ঞতাই নেই। ফলে যা হওয়ার তাই হলো, উৎপাদন কমল, দুর্নীতি বাড়ল, আর পুরো শিল্পখাতটাই মুখ থুবড়ে পড়ল। আপনি স্বল্পমেয়াদী সুবিধার কথা বলছেন, কিন্তু এই নীতি অর্থনীতির ভিত্তিকেই স্থায়ীভাবে দুর্বল করে দিয়েছে। আমি আবারও পাকিস্তান স্টিল মিলসের উদাহরণ দেব। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটা তৈরি করা হয়েছিল, কিন্তু এটা কখনোই লাভজনক হতে পারেনি এবং আজ পর্যন্ত পাকিস্তানের জনগণের করের টাকায় টিকে আছে। এই নীতি দেশের পুঁজিপতিদের এতটাই আতঙ্কিত করে যে তারা দেশ থেকে পুঁজি সরিয়ে নিতে শুরু করে। একে বলা হয় ক্যাপিটাল ফ্লাইট। যে পুঁজি দেশে বিনিয়োগ হয়ে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারত, তা চলে গেল দুবাই, লন্ডন আর আমেরিকায়। সামাজিক ন্যায় বিচারের নামে আপনি দেশের শিল্পায়নের চাকাটাই থামিয়ে দিলেন। এটা কেমন ন্যায় বিচার? আমি মানছি যে জাতীয়করণ নীতির বাস্তবায়নে অনেক ত্রুটি ছিল, কিন্তু আপনি কি মনে করেন না যে এর পেছনের আদর্শিক লড়াইটা আরও বড় ছিল? ভুট্টোর ইসলামী সমাজতন্ত্র শুধু ২২টি পরিবারকে লক্ষ্য করেছিল না, এটা ছিল পাকিস্তানের পরিচয় নিয়ে একটা বড় লড়াই। একদিকে ছিল আমেরিকান ঘেঁষা পুঁজিবাদী মডেল, অন্যদিকে ছিল সোভিয়েত প্রভাবিত সমাজতন্ত্র। ভুট্টো তৃতীয় একটা পথ তৈরির চেষ্টা করেছিলেন, যা দীর্ঘমেয়াদে পাকিস্তানের অর্থনৈতিক দর্শনকে দ্বিধাবিভক্ত করে দেয় এবং আজও যার প্রভাব কাটিয়ে ওঠা যায়নি। তার উদ্দেশ্য ছিল একটা স্বনির্ভর শিল্পভিত্তি স্থাপন করা, যা পরবর্তী শাসকরা রক্ষা করতে পারেনি। এর দায়ভার একা ভুট্টোর উপর চাপানো কি ঠিক? ভিত্তিটাই যদি ভুলভাবে স্থাপন করা হয়, তাহলে তার উপর ইমারত টেকসই হতে পারে না। কিন্তু চলুন তার শাসনের শেষ অধ্যায়ে আসা যাক। এই সমস্ত নীতির চূড়ান্ত পরিণতি ঘটে ১৯৭৭ সালের নির্বাচন এবং তার পতনের মাধ্যমে। আপনার মতো অনেকেই বলেন তার পতনের পেছনে ছিল এক আন্তর্জাতিক ষড়যন্ত্র। ভুট্টো নিজেও তার শেষ ভাষণে বলেছিলেন যে হাতি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর ক্ষুব্ধ। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির কারণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তাকে ভয়ঙ্কর উদাহরণ বানানোর হুমকি দিয়েছিলেন। এটাও তো ঐতিহাসিক সত্য। ঠিক তাই। এই আন্তর্জাতিক চাপকে কিভাবে উপেক্ষা করা যায়? পাকিস্তান পারমাণবিক শক্তিধর হতে চলেছে, এটা পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার পছন্দ ছিল না। তারা চেয়েছিল ভুট্টোকে সরাতে। ১৯৭৭ সালের নির্বাচনী কারচুপির অভিযোগকে ব্যবহার করে যে আন্দোলন শুরু হয়েছিল, তার পেছনে যে বিদেশি শক্তির ইন্ধন ছিল তা উড়িয়ে দেওয়া যায় না। আমি দুঃখিত, কিন্তু এই বয়ানটি আমার কাছে সবসময় নিজের ভুলের ওপর পর্দা ফেলার একটা সহজ প্রচেষ্টা বলে মনে হয়। আমি বলছি না যে আন্তর্জাতিক চাপ ছিল না, অবশ্যই ছিল, কিন্তু সেই চাপ কি ভুট্টোর নিজের দেশের অভ্যন্তরীণ ভুলের চেয়ে বেশি শক্তিশালী ছিল? ১৯৭৭ সালের নির্বাচনে যা হয়েছিল তা কোনো ছোটখাটো অনিয়ম ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা পরিকল্পিত জালিয়াতি। অপারেশন ভিক্টরি নামে পরিচিত সেই পরিকল্পনার বিস্তারিত এখন অপশেডেস্ন। এই অপারেশনের অধীনে ভুট্টোসহ ১৯ জন প্রার্থীকে নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার নীলনকশা করা হয়েছিল। ভুট্টোর নিজের নির্বাচনী এলাকা লারকানাতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা জান মোহাম্মদ আব্বাসিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন অপহরণ করা হয়, যাতে ভুট্টো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেন। যখন আপনি এই স্তরের কারচুপি করবেন, তখন কি মানুষ রাস্তায় নামবে না? এই ব্যাপক কারচুপির ফলেই ভুট্টোর বিরুদ্ধে সব বিরোধী দল একজোট হয়। ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সবাই মিলে পাকিস্তান কওমি ইত্তেহাদ বা পিএনএ নামে একটি জোট গঠন করে এবং দেশব্যাপী আন্দোলন শুরু করে দেয়। এই আন্দোলনই
সেনাবাহিনীকে হস্তক্ষেপের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। তিনি নিজেই অভ্যুত্থানের দরজা খুলে দিয়েছিলেন। বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব নিজের অগণতান্ত্রিক কাজের সেরা অজুহাত মাত্র। আমি মানছি নির্বাচনে কারচুপি হয়েছিল এবং সেটা একটা ভয়াবহ ভুল ছিল, কিন্তু পৃথিবীর কোনো দেশে নির্বাচনে অনিয়ম হয় না। 1970 সালের নির্বাচনে তো আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু ক্ষমতা কি হস্তান্তর হয়েছিল? তাহলে শুধু ৭৭-এর নির্বাচনকে পুঁজি করে একটা গণ আন্দোলন আর সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়া কি ঠিক? ৯টি দলের একটি জোট, যাদের মধ্যে আদর্শগতভাবে কোনো মিলই ছিল না, তারা কি শুধু কারচুপির অভিযোগে এতটা ঐক্যবদ্ধ হতে পারে, নাকি এই জোটকেও পেছন থেকে মদদ দেওয়া হচ্ছিল? মদদ হয়তো দেওয়া হচ্ছিল, রাজনীতিতে এমনটা হয়েই থাকে। কিন্তু আপনি কোনো বাইরের শক্তিকে আপনার ঘরে হস্তক্ষেপের সুযোগ তখনই দেন যখন আপনি নিজে ঘরের দরজা জানালা নিজে খুলে দেন। 1977 সালের কারচুপি ছিল সেই খোলা জানালা, যা সবাইকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছিল। তিনি যদি একটি স্বচ্ছ নির্বাচন দিতেন তাহলে হয়তো তিনি জিততেনও, কিন্তু কম ব্যবধানে। কিন্তু তার নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখার লোভই তার কাল হয়েছিল। সবশেষে আমি মনে করি জুলফিকার আলী ভুট্টোর উত্তরাধিকারকে সেই সময়ের প্রেক্ষাপটে বিচার করতে হবে। তিনি একটা বিভক্ত, পরাজিত এবং হতাশ জাতিকে পুনরায় নিজের পায়ে দাঁড় করিয়েছিলেন। সিমলা চুক্তির মাধ্যমে দেশের সম্মান এবং ভূমি পুনরুদ্ধার, ১৭৭৩ সালের সর্বসম্মত সংবিধানের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি ভেঙে পড়া অর্থনীতিকে সাহারা দেওয়া, এগুলো তার ঐতিহাসিক কীর্তি। হ্যাঁ, তার পদ্ধতি কঠোর ছিল, ক্ষমতা প্রয়োগে তিনি নির্মম ছিলেন, কিন্তু একটি ভেঙে পড়া রাষ্ট্রকে একত্রিত রাখতে এবং বিশ্বমঞ্চে তার মর্যাদা পুনরুদ্ধার করতে হয়তো সেই কঠোরতার প্রয়োজন ছিল। আর আমি মনে করি ভুট্টোর শাসনকাল এক মর্মান্তিক বৈপরীত্য তুলে ধরে। এটা এমন এক নেতার গল্প যিনি পাকিস্তানকে একটি গণতান্ত্রিক সংবিধানের উপহার দিয়েছিলেন, কিন্তু তারপর নিজের ক্ষমতা রক্ষার জন্য পরিকল্পিতভাবে সেই সমস্ত গণতান্ত্রিক নীতিকেই লঙ্ঘন করেছিলেন। ভিন্নমতের প্রতি তার অসহিষ্ণুতা এবং রাজনৈতিক বিরোধীদের ওপর নির্মম দমনপীড়ন কেবল তার নিজের পতনকেই নিশ্চিত করেনি, বরং পাকিস্তানকে তার ইতিহাসের দীর্ঘতম এবং সবচেয়ে অন্ধকার সামরিক শাসনের দিকে ঠেলে দিয়েছিল। তার উত্তরাধিকার একটি তিক্ত শিক্ষা: গণতান্ত্রিক উদ্দেশ্য কখনো অগণতান্ত্রিক উপায়ে অর্জন করা যায় না। তার সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল যে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, কিন্তু সেগুলোর ওপর নিজেই আস্থা রাখতে পারেননি। নিঃসন্দেহে জুলফিকার আলী ভুট্টোর ব্যক্তিত্ব এবং তার শাসনকাল আজও পাকিস্তানের রাজনীতি ও সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। তার সাফল্য এবং ব্যর্থতার একটি নির্মোহ বিশ্লেষণ ছাড়া পাকিস্তানের রাজনৈতিক যাত্রাকে বোঝা অসম্ভব। একদম। আর হয়তো এ কারণেই তার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো আজও সমানভাবে জোরালো। এই উপাদানে তার এই জটিল পরস্পর বিরোধী উত্তরাধিকারকে বোঝার জন্য আরও অনেক কিছু রয়েছে।